আকাশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা। হঠাৎ থেমে যায় পাখির কিচিরমিচির। বাতাসের গতি বেড়ে যায় অস্বাভাবিকভাবে। আর তারপরই প্রলয়। মুহূর্তের মধ্যে স্বাভাবিক দুপুর পরিণত হয় অন্ধকার রাত্রে। গাছ উপড়ে পড়ে, চাল উড়ে যায়, নদীতে তোড়ে ওঠে ঢেউ। বাংলার মানুষের কাছে এই দৃশ্য নতুন নয়। এটি হল কালবৈশাখী, প্রকৃতির সেই রুদ্র রূপ যা একদিকে যেমন ধ্বংসযজ্ঞ চালায়, অন্যদিকে তেমনি মাটির বুকে সঞ্জীবনী শক্তি যোগায়। কিন্তু আপনি কি জানেন, এই ঝড় কেবল আবহাওয়ার খেলা নয়? বাংলার ইতিহাসে, সাহিত্যে, এমনকি যুদ্ধের কৌশলেও কালবৈশাখীর রয়েছে অদৃশ্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা। কেন একে কাল বলা হয়, বিজ্ঞান কি বলে এর পেছনে, আর কিভাবে এই ঝড় বাংলা সংস্কৃতিকে গড়ে তুলেছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কালবৈশাখীর সেই অজানা ইতিহাস ও বিজ্ঞান। প্রথমে আসা যাক নামকরণের রহস্যে। কালবৈশাখী শব্দটি দুটি অংশে বিভক্ত, কাল এবং বৈশাখী। বৈশাখী শব্দটি স্পষ্ট, এটি বাংলা বছরের প্রথম মাস বৈশাখকে নির্দেশ করে। কিন্তু কাল শব্দটি কেন? বাংলা সাহিত্য ও লোকজ বিশ্বাসে কাল শব্দটি সময় বা মৃত্যুর প্রতীক। প্রাচীনকালে যখন কোনো আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা ছিল না, তখন এই ঝড় আসত আকস্মিকভাবে। এটি রাতে বা সন্ধ্যায় এসে অনেক সময় মানুষ ও পশু পাখির মৃত্যু ঘটাত, ফসল নষ্ট করত। তাই একে মৃত্যুদূত বা কাল হিসেবে অভিহিত করা হতো। বাংলা সাহিত্যে কালবৈশাখীর স্থান অত্যন্ত গৌরবময়। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় লিখেছেন, এলো বৈশাখ এলো রে। আবার কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতায় ঝড়ের যে তাণ্ডবলীলার কথা বলেছেন, তার মূলে ছিল এই কালবৈশাখীর প্রেরণা। চণ্ডীমঙ্গল কাব্যে কালবৈশাখী দেবীকে একটি শক্তিশালী সত্তা হিসেবে চিত্রিত করা হয়েছে, যিনি রাগলে সমুদ্র মন্থন করেন। অর্থাৎ আমাদের সংস্কৃতির সাথে এই ঝড়ের সম্পর্ক কেবল ভয়ের নয়, এটি এক ধরনের শ্রদ্ধা ও ভক্তিরও। এবার আসা যাক বিজ্ঞানের কথায়। কালবৈশাখী তৈরি হওয়ার পেছনে রয়েছে একটি জটিল কিন্তু ফ্যাসিনেটিং আবহাওয়ায়ীয় প্রক্রিয়া। একে বিজ্ঞানের ভাষায় নরওয়েস্টার্স বা উত্তর পশ্চিমীয় ঝড় বলা হয়। গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল ও মে মাসে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ভূপৃষ্ঠ প্রচণ্ড গরম হয়ে যায়। এই গরম বাতাস হালকা হয়ে দ্রুত উপরের দিকে উঠতে থাকে, যাকে কনভেকশন কারেন্ট বলা হয়। একই সময়ে উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পাদদেশ থেকে নেমে আসে শুষ্ক ও ঠান্ডা বাতাস। অন্যদিকে দক্ষিণ থেকে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর থেকে আসে আর্দ্র ও গরম বাতাস। যখন এই তিন ধরনের বাতাস, ঠান্ডা, শুষ্ক ও আর্দ্র, বাংলাদেশের ওপর এসে সংঘর্ষে লিপ্ত হয়, তখন তৈরি হয় প্রচণ্ড নিম্নচাপ। এই নিম্নচাপের কেন্দ্রে বাতাস প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে এবং উপরের দিকে উঠে যায়। ফলে তৈরি হয় বিশাল আকারের কিউমুলোনিম্বাস বা ঝড়ের মেঘ। এই মেঘের ভিতরে জলীয় বাষ্প জমে বরফ কণায় পরিণত হয়। যখন এই বরফ কণাগুলো একে অপরের সাথে ঘষা খায়, তখন তৈরি হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ। আর এই বিদ্যুৎ যখন ডিসচার্জ হয়, তখনই আমরা দেখি বিদ্যুৎ চমকাতে এবং শুনতে পাই বজ্রপাতের ভয়ানক শব্দ। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, কালবৈশাখীর বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা ক্ষণস্থায়ী কিন্তু অত্যন্ত ধ্বংসাত্মক। কালবৈশাখী কেবল প্রকৃতির ঘটনা নয়, এটি বাংলার ইতিহাসের সাক্ষী। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এই ঝড় অনেক সময় যুদ্ধের ফলাফল বদলে দিয়েছে। মুঘল আমলে যখন বাংলার নদীপথে যুদ্ধ হতো, তখন কালবৈশাখী ঝড় অনেক সময় নৌবহরকে বিপর্যস্ত করে দিত। এমনকি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলেও এই ঝড়ের প্রভাব লক্ষ্য করা গেছে। ১৭৭০ সালের মহাদুর্ভিক্ষের পরে আসা কালবৈশাখী ঝড় কৃষি ব্যবস্থাকে আরও বিপর্যস্ত করে, যা বাংলার অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেয়। আধুনিক ইতিহাসে ১৯৭০ সালের ১২ই নভেম্বর যে ভয়াবহ ঘূর্ণিঝড় বাংলাদেশকে আঘাত করে, তা যদিও সরাসরি কালবৈশাখী ছিল না, কিন্তু এর সৃষ্টি প্রক্রিয়া অনেকটা একই রকম ছিল। সেই ঝড়ের পরই শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক আলোড়ন। অনেকে বলেন, প্রকৃতির এই রুদ্র রূপই মানুষকে একত্রিত হতে শিখিয়েছিল। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা রণাঙ্গনে জাপানি বাহিনীর অগ্রযাত্রা থামিয়ে দিতে কালবৈশাখী ঝড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রকৃতির কাছে পরাজিত হয়েছে অনেক শক্তিশালী সামরিক বাহিনী। অনেকেই কালবৈশাখী এবং ঘূর্ণিঝড়কে একই মনে করেন, কিন্তু এদের মধ্যে রয়েছে বড় পার্থক্য। প্রথমত, স্থায়িত্ব। কালবৈশাখী সাধারণত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা স্থায়ী হয়। এটি খুব দ্রুত আসে এবং দ্রুত চলে যায়। অন্যদিকে ঘূর্ণিঝড় কয়েক ঘণ্টা বা হয়তো দিনব্যাপী স্থায়ী হতে পারে। দ্বিতীয়ত, এলাকা। কালবৈশাখী সাধারণত একটি নির্দিষ্ট জেলা বা উপজেলায় সীমাবদ্ধ থাকে, এটি লোকাল স্টর্ম। কিন্তু ঘূর্ণিঝড় পুরো উপকূলীয় এলাকা জুড়ে বিস্তৃত হয়।
তৃতীয়ত, ঋতু। কালবৈশাখী মূলত গ্রীষ্মকালীন অর্থাৎ এপ্রিল ও মে মাসের ঘটনা, কিন্তু ঘূর্ণিঝড় বছরের যে কোনো সময়, বিশেষ করে মৌসুমী বাতাসের সময় আসতে পারে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এখন এই রেখাটি ঝাপসা হয়ে যাচ্ছে। কালবৈশাখীর তীব্রতা বাড়ছে এবং এটি আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ছে। আজ আমরা একটি বড় সংকটের মুখোমুখি। জলবায়ু পরিবর্তনের কারণে কালবৈশাখীর ধরন বদলে যাচ্ছে। আগে যে ঝড়গুলো নির্দিষ্ট সময়ে আসত, এখন তা অনিয়মিত হচ্ছে। কখনো তীব্রতা বাড়ছে, কখনো সময় পিছিয়ে যাচ্ছে। গবেষকরা বলছেন, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ছে, যা কালবৈশাখীর শক্তিকে আরও বাড়িয়ে দিচ্ছে। এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়ছে। তবে প্রযুক্তির উন্নতির কারণে আমরা এখন এই ঝড়ের পূর্বাভাস আগেই পেয়ে যাই। বাংলাদেশ আবহাওয়া দপ্তর এখন স্যাটেলাইট ও রাডার প্রযুক্তির মাধ্যমে কালবৈশাখীর 24 থেকে 48 ঘণ্টা আগেই সতর্কবার্তা দিতে সক্ষম। এটি কাউন্টলেস জীবন ও সম্পদ রক্ষা করছে। কালবৈশাখী আমাদের জন্য যেমন ধ্বংসের বার্তা বয়ে আনে, তেমনি এটি মাটির উর্বরতা বাড়িয়ে পরবর্তী ফসলের জন্য প্রস্তুতি নেয়। এটি প্রকৃতির একটি দ্বৈত সত্তা, ধ্বংস এবং সৃষ্টির মিলন মেলা। বাংলার মানুষ এই ঝড়কে ভয় করে না, বরং একে মেনে নিয়ে জীবন গড়ে তোলে। এটি আমাদের শেখায় যে প্রকৃতির কাছে আমরা ক্ষুদ্র, কিন্তু আমাদের সহনশীলতা অসীম। আপনার এলাকায় সবচেয়ে ভয়ঙ্কর কালবৈশাখীর অভিজ্ঞতা কেমন ছিল? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমনই আরও ঐতিহাসিক ও বৈজ্ঞানিক রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।